প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা করিম। পড়তে যাচ্ছি আখতারুজ্জামান ইলিয়াসের লেখা একটি ছোট গল্প, প্রতিশোধ। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। ইচ্ছা করলে 10-12 দিনের ছুটি নেওয়া যেত, কিন্তু বাবা মারা না গেলে ছুটিগুলো মিছেমিছি নষ্ট হবে। ফাদার সিরিয়াস, কাম শার্প, মানে কি আর অবধারিত মৃত্যু? আর ফাইনাল যদি কিছু ঘটেই যায় তো ঢাকা থেকে ছুটি বাড়িয়ে নেওয়া যাবে। এইসব বিবেচনা করে অসুস্থ পিতাকে দেখবে বলে 1 সপ্তাহের ছুটি নিয়ে ওসমান ঢাকা রওনা হলো। বাবা যদি এর মধ্যে সেরে ওঠে তো সময়টা বরং বাড়ি মেরামতের কাজে লাগানো যাবে। স্টেশনে এসে শোনা গেল ট্রেনের এখনো ঢের দেরি। ট্রেন আজকাল বড় লেট করে, রোজ কোথাও না কোথাও গোলমাল লেগেই আছে। স্টেশনে শুধু লোক, চারদিকে লোক। ওসমানের চেনাশোনার মধ্যেই পাওয়া গেল অন্তত 10-12 জন। এরা ওসমানের সঙ্গে চাকরি করে। 3-4 জন আশেপাশে জুট মিলের লোক। ওসমানের অসুস্থ পিতার সম্ভাব্য মৃত্যুর কথা হঠাৎ হঠাৎ মনে পড়ে যাওয়ার মাঝে মাঝে গম্ভীর হওয়ার চেষ্টা করতে করতে সবাই মিলে খুব গল্প করল। নানা রকম দুশ্চিন্তায় সবাই কাতর। জিনিসপত্রের দাম কি ভীষণভাবে বেড়ে যাচ্ছে। প্রত্যেকটা দিনই কোথাও না কোথাও ব্যাংক লুট হচ্ছে। ঢাকার কোনো সিনেমা হলে ভালো ছবি চলছে না। কলকাতার ছবি আসে না কেন? ফরমান আলী, নিয়াজির ফাঁসি হওয়া উচিত। ঢাকায় সিমেন্ট পাওয়া যাচ্ছে না। ইউনিভার্সিটির ছেলেমেয়েরা অধপতনে যাচ্ছে। সিমেন্ট না পেলে ওদের ওই প্রজেক্টের কাজ বন্ধ হয়ে যেতে পারে। এখন কত সিমেন্ট দরকার? পাকিস্তানি সৈন্যবাহিনী দেশ জুড়ে সমস্ত পুল, ব্রিজ, রাস্তা, বাড়ি ধ্বংস করে দিল। সিমেন্ট না পেলে এসব ঠিকঠাক হবে কি করে? এখন ইন্ডিয়া যদি দেয়। ইন্ডিয়া দেবে কি? ইন্ডিয়ার লোকজন এসে যন্ত্রপাতি, ওষুধপত্র, পাট, কাপড় চোপড়, ধান, চাল সব নিয়ে যাচ্ছে ওপার। লোপাট করে দিল দেশটা, তো শালার আবার দেবে কি? প্রথমে পাকিস্তানের ওপর, পরে ইন্ডিয়ার ওপর ওসমানের খুব রাগ হলো। তবে এ সময় ট্রেন এসে পড়ায় ওর সমস্ত রাগ গিয়ে পড়ে ট্রেনের ছাদে বসে থাকা, পাদানিতে ঝুলন্ত ও জানলায় জানলায় মুখ বাড়িয়ে দেওয়া সমস্ত ট্রেনটার আষ্ঠে পৃষ্ঠে জড়ানো যাত্রীদের ওপর। ট্রেন দেখা যায় না। ট্রেনের সমস্ত শরীরে কিলবিল করে লোক, শুধু লোক। এর মধ্যেও ট্রেনে ওঠা গেল। এয়ার কন্ডিশনড কামরার করিডোরে ভিড় করলেও ভেতরে ঢুকতে সাহস পায়নি লোকজন। ওই কামরা থেকে বেরিয়ে এলো ওদের প্রজেক্টের 3 নম্বর ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। নিশ্চয়ই চট্টগ্রাম থেকে আসছে। এই লোকটি ওসমানদের একজন বস, সুতরাং এর ওপর একটু রাগ হলো। সঙ্গে সঙ্গে মুখটা করুণ করে মিনমিন করে উঠল, হ্যাঁ, ঢাকায় যাচ্ছে স্যার, ফাদারের খুব অসুখ। ট্রেন ছেড়ে দিলে ওসমান চিৎকার করে ওঠে, স্যার, চিটাগাঙে কি সিমেন্ট অ্যাভেলেবল? স্টেশনের কোলাহল, ট্রেনের আওয়াজে ওর কথা বুঝতে না পারে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রশ্নবোধক চোখে তাকিয়ে থাকে। বিপুল জনভরাক্রান্ত ট্রেন হেলে দূরে প্ল্যাটফর্ম অতিক্রম করে। এয়ার কন্ডিশনড কামরায় মিষ্টি মিষ্টি একটা গন্ধ পাওয়া যায়। ট্রেন এই চলে, আবার কোনো গ্রামের কাছাকাছি এলে কেউ না কেউ চেইন টানে। চেইন টানলে ট্রেন থামে। খুব জোরে সুদূরে হুইসেল বাজিয়ে ট্রেন ফের চলে, আবার থামে। এক স্টেশনে একজন লোক উঠলে ওসমান সোজা হয়ে বসে। চেকার টেকার নাকি? ওর টিকিট সেকেন্ড ক্লাসের। চেকার শালা আবার খারাপ কথাবার্তা বলবে না তো? লোকটাকে ভালো করে দেখবার পর নিশ্চিন্ত হয়ে সে বাইরে তাকায়। কাঁচের ওপারে গ্রাম, বিল, টেলিগ্রাফের তার, শালিক পাখি, কালো বালক, গরু, ঝলসানো গাছপালার ফাঁকে ফাঁকে দগ্ধ বাড়িঘর। ভেতরের ঠান্ডা গন্ধটা চেনা চেনা ঠেকে। এই গন্ধটা কোথায় পেয়েছে তাই খুঁজতে খুঁজতে ওর ঘুম পায়। তন্দ্রা, ঘুম ও জাগরণের মধ্যে টলতে টলতে সে তখন একটা স্বপ্ন দেখে। এই স্বপ্ন ওসমান প্রায়ই দেখে, প্রায়ই। ওদের প্রজেক্টের যে এলাকা, তার শেষ প্রান্তে নদীর ঠিক ধার ঘেঁষে একটা মস্ত বড় ক্রেন, খুব উঁচু ক্রেন, লোহার মই দিয়ে তার একেবারে মাথায় ওঠা যায়। ওসমানের 10-12টা ধাপও ওঠেনি। 5-6টা ধাপ উঠলেই বড় অসহায় মনে হয় কোনো দিন আর নিচে নামা যাবে না। কাজও ওর অ্যাকাউন্টসে, সুতরাং শখ করে না এলে ওকে ওদিকটায় আসতে হয় না। স্বপ্নের ভেতরে ওসমান মই দিয়ে অনেকটা ওপরে উঠে যায়, আর কয়েকটা ধাপ কোনো রকমে ম্যানেজ করতে পারলেই একেবারে চূড়া স্পর্শ করে যাবে। কিন্তু উঠতে উঠতেই
হঠাৎ পা হড়কে পড়ে যায়। পড়তে পড়তে দেখে নিচে মেঘনার পাতালমুখী কালো জল কেবলই নিচের দিকে গড়িয়ে পড়ছে। স্বপ্নেও না, বাস্তবেও না। ওসমান কোনোখানেই সাঁতার জানে না। ভীষণ ভয় পেয়ে আকণ্ঠ পিপাসায় কাঁটা ব্যথা ঢোক গিলতে গিলতে সে কেবল গভীর জলের অন্ধকার স্রোত দেখে। জল দেখতে দেখতেই এখন তার ঘুম কিংবা তন্দ্রা ভেঙে গেল। প্রতিবার এমনই হয়। পা হড়কে যাওয়ার ২-১ পলকের মধ্যে মেঘনায় পৌঁছবার আগেই ঘুম ছেড়ে স্বপ্নটা এক টুকরো তুলোর মতো কোথায় যেন উড়াল দেয়। কিছুতেই ঠাহর করা যায় না। কোনো কোনো দিন গভীর ঘুমের মধ্যেই সে স্বপ্ন বদল করে। এই স্বপ্নভঙ্গের পরও অনেকক্ষণ ট্রেন চলল। কেউ চেইন টানলে ট্রেন থামে। ১৫ মিনিট পর ফের চলে। ওসমানের চোখ জোড়া পালা করে কড়কড় করে। একবার বাঁ চোখ, একবার ডান চোখ। বারবার হাই ওঠে। রেলের লোকদের ওপর রাগ হয়। ফের ঘুম ঘুম চোখে লোকজন ও বাইরের গাছপালা দেখে। জাপাটা গোঁফ, ঝুলফি ও লম্বা চুলের আড়ালে আনিসের ফর্সা মুখটাকে গাছপালা গুল্ম গজানো শ্বেতপাথর বলে ভুল হতে পারে। দু চোখ ভরা তেতো আলো নিয়ে একটা হোন্ডা ঠেলতে ঠেলতে আনিস বাইরে আসছে। এই হোন্ডাটা আগে কখনো দেখা যায়নি। বোধহয় ইদানিং জোগাড় করেছে। তাহলে ওর ভেসপা কোথায়? আর পুরানা পল্টনের এক বোম্বেওয়ালার ফোক্সওয়াগন গাড়ি নিয়ে এসেছিল, সেই গাড়ি কি লোপাট হয়ে গেল? ওসমানকে দেখে আনিস বলল, হ্যালো ভাইয়া। কোথায় যাচ্ছিস? আব্বার মেডিসিন নিয়ে আসি। তোমার ট্রেন কি লেট নাকি? কোথায় যাবি ওষুধ আনতে? গুলিস্তান তো যাই। গুলিস্তান বায়তুল মোকাররমে না পেলে মিটফোর্ডের দিকে যেতে হবে। হার্ডলি 1 আওয়ার। তুমি যাও, ঘরে যাও। কিন্তু বাড়িতে পৌঁছে ওসমানের মনে হচ্ছে ঘরের চেয়ে বারান্দাই ভালো। আব্বা এখন কেমন? অনেক বেটার। যাও, ঘরে যাও। ডিলিরিয়ামে আব্বা শুধু তোমার কথাই বলছিল। যাও। ওসমানের তো আরও কথা বলতে ইচ্ছা করে। এত সব গুরুত্বপূর্ণ তথ্য জানবার থাকে। কই, ট্রেনে তো এসব কিছুই মনে পড়েনি। কে দেখছে এখন? আনিস হোন্ডা স্টার্ট দিল। ৪-৫ দিন আগে নুরুল ইসলামকে কল দেওয়া হলো। সিরাজ শালা ট্রিটমেন্ট ভালোই করে। সিম্পল MBBS। তবু দ্য বাগার ইজ এ গুড ফিজিশিয়ান। কিন্তু শালা রাত 10:30টার পর কোথাও যাবে না। মাসখানেক আগে স্বামীবাগে হাইজ্যাক করেও টাকা পয়সা কেড়ে নিয়েছে। তারপর থেকে রাত্রিবেলা আর কোথাও বেরোয় না। আব্দুল কোনের ঘরে দরজায় পৌঁছলে স্পিরিট, ডেটল, কমলা লেবু, ওষুধপত্র, রোগের মিলিত গন্ধে ওসমানের ভয় ভয় করে। আব্দুল কোনের দীর্ঘ শরীর জুড়ে নীল রঙের পাতলা কম্বল ধীরে ধীরে ওঠে আর নামে। তার নিঃশ্বাস নেওয়ার ধ্বনি খুব মৃদু। সারা রাত হয়তো তার ভালো ঘুম হয়নি। হয়তো কয়েক ঘন্টা মাথা ব্যথায় কষ্ট পেয়ে একটু আগে চোখ জোড়া বুঝেছে। এখন ঘরে ঢুকলে তাকে বিরক্ত করা হবে। এই বিবেচনা করে ওসমান বাথরুমে গেল। বাথরুমে শাওয়ারের নিচে দাঁড়ালে চোখে পড়ে বেসিনের ওপর নতুন একটা তাক দেওয়া হয়েছে। এটা আগে ছিল না। তাকের ওপর কোলগেট টুথপেস্ট, বিদেশি দামি সাবান, শ্যাম্পু, শেভিং ক্রিম, ভাঙা একটা পেয়ালা, ডেটল। এই বোতলটা বোধহয় আফটারশেভ লোশনের। এসব দামি দামি বিদেশি জিনিস এই বাথরুমে আগে কোনোদিন দেখা যায়নি। বেসিনের সামনে তাকের উপর একটা আয়না দেওয়া দরকার। হাসান আলী ওয়ালি ভাইয়ের দোকানটা তো আনিসের বন্ধুবান্ধবী দখল করেছে। ওখানে গিয়ে আলফাজ কি লিটনের সঙ্গে দেখা করলেই একটু কম দামে ভালো বেলজিয়াম গ্লাস পাওয়া যাবে। ওই সঙ্গে ফরাসগঞ্জে একবার সিমেন্টের খোঁজ করতে হবে। রড, ইট সব পড়ে রয়েছে মিছেমিছি। সিমেন্ট না পেলে বাথরুমটায় হাত দেওয়া যাচ্ছে না। গোসল করলে যেরকম হবে ভাবা গিয়েছিল সেরকম হলো না। শ্যাম্পু দেওয়ায় মাথার ভেতরটা নির্ভার মনে হয়, কিন্তু ঠিক ফ্রেশ লাগছে না, বরং ঘুম পাচ্ছে। গেঞ্জিটা গায়ে দিয়ে ওপরে নিজের ঘরে একটু গড়িয়ে নেবে। এই ভেবে গেঞ্জির গলায় হাত মুখ মুন্ডু গুঁজে দেওয়ার সময় হঠাৎ মনে পড়ে অসুস্থ বাপের সঙ্গে এখন পর্যন্ত দেখাই করা হলো না। কিন্তু ওই ঘরে কারা যেন এসেছে। আব্দুল কোনির ডিলিরিয়ামের বিধ্বস্ত কণ্ঠস্বর পুরনো দরজা খোলার মতো ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ করে। বিছানার বিপরীত দিকে বেতের চেয়ারে আবুল হাশেমের মাথার পেছনটা উঁকি দেয়। আরেকটা চেয়ারে নার্গিস। হাশেমকে দেখে ওসমানের রাগ হলো।
এই লোকটাকে কিছুতেই এড়ানো যাচ্ছে না। নার্গিস পরম যত্নের সঙ্গে শাড়ির আঁচলের প্রান্ত খুঁড়ছে দেখে ওসমানের বুকের লোম শিরশির করে ওঠে। নিজের ঘরে ফিরে গিয়ে সে খুব যত্ন করে চুল আঁচড়ায়। ডান দিকের কয়েকটা চুল তার পাকা। 3টে পাকা চুল ঠিকমতো ধরে তুলে ফেলতে লেগে গেল পুরো 4টে মিনিট। চুল আঁচড়ানো ও পাকা চুল তোলার কাজ শেষ করে ওসমান ঘরে ঢুকলে আব্দুল গনির কথা শুনতে শুনতেই হাশেম একটু হাসল। ঢেউ তোলা ঠোঁট এদিক ওদিক পিছিয়ে নার্গিস ফের গুটিয়ে নিল। আর ওসমানের হাসি তো তৈরি করা ছিল দরজার ওপার থেকেই। আব্দুল গনির কাছে গিয়ে একটু ঝুঁকে দাঁড়িয়ে ওসমান বলল, আব্বা। কিন্তু এইসব সৌজন্যমূলক হাসিতে কোনো ফল হয় না। ঘর যেমন আড়ষ্ট ছিল তেমনি রইল। আব্দুল গনির খাটের স্ট্যান্ড ধরে দাঁড়িয়ে থাকা আনিসের ঠোঁটজোড়া একেবারে টাইট করে সাঁটা। কপালে কোঁচকানো রেখা মুন্ডুর আঁচে তীর তীর করে কাঁপে। আব্দুল গনি বড় উত্তেজিত। বাজে কথা বলো না। সে কেবল আবুল হাসিমের দিকে তাকিয়েই কথা বলে। হেয়ার স্ট্রিটের বাড়ি আমার দরকার। এরা 2 ভাই বিয়ে শাদী করলে কি একসঙ্গে থাকবে? আমি কখন আছি কখন নাই, মরার আগে আমি সব ঠিকঠাক করে না দিলে এরা নিজেদের মধ্যে গোলমাল করবে না? বেশ তো, আপনার মেয়েকে থাকতে দিয়েছিলেন তো আপনি। আপনার মেয়ের ছেলে মেয়েই তো আছে ওই বাড়িতে। আপনার বাড়ি আপনি ফেরত নেবেন তো কার কি করার আছে? আবুল হাসিম নিস্তরঙ্গ কণ্ঠে কথা বলে। সে বরাবরই স্বাভাবিক স্বরে বক্তব্য কি প্রতিবাদ ঠিকঠাক প্রকাশ করতে পারে। বাড়ি দিয়েছিলাম আমার মেয়েকে। মেয়ের কষ্ট দেখে ভাড়াটি উঠিয়ে দিয়ে দিলাম তোমাদের থাকতে। সেই মেয়েকে তো তুমিই মেরে ফেললে, আমার একমাত্র মেয়ে। আব্দুল গনির ফ্যাসফ্যাসে গলার ভেতর অসমাপ্ত বাক্য ক্রমে ঝাপসা হয়ে মিলিয়ে যায়। আনিস খুব শান্ত ও কঠিন ধ্বনি সৃষ্টি করে হাসেমকে বলে, আপনি কি আব্বাকে এখানে বিরক্ত করতে এসেছেন? তার এই কঠিন ভঙ্গিটি আবুল হাসেমের কাছেই শেখা। আনিসকে সরাসরি অস্বীকার করে আবুল হাসেম আব্দুল গনির চোখে তীক্ষ্ণ তাকায়। তার স্বাভাবিক স্বরে সে বলে, আপনার মেয়েকে আমি মেরে ফেলিনি। আপনার মেয়ে মারা গেছে অ্যাক্সিডেন্টে। আপনার মেয়ে তো আমারও স্ত্রী ছিল, তাকে আমি মারব কেন? ওসমান বেশ চিবিয়ে চিবিয়ে খুব ঝাঁঝালো একটা জবাব দিল, কিন্তু মনে মনে, তুমি আমার বোনের মার্ডারার। ওই নার্গিসকে বিয়ে করার লোভে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে আমার বোনকে খুন করেছ। কিন্তু ওসমানের স্বগতোক্তি অন্যে শুনবে কি করে? প্রত্যেকের মনোযোগ আনিসের ক্ষিপ্ত সংলাপের দিকে। ডোন্ট ইউ ফিল অ্যাশেমড টু টর্চার এ ডাইং ওল্ড ম্যান? আনিসের সাজানো ইংরেজি শুনে মনে হয় অনেকক্ষণ ধরে সে মনে মনে এই বাক্যটি গঠন করেছে। আব্দুল গনির চোখের গভীর কোটরে জল জমে ওঠে। শোক কিংবা অপমানের টানে জোয়ার লেগে সেই জল বেড়ে উঠলে মনে হয় তার কপালের নিচে কেউ একজোড়া সমুদ্রের কার্টুন এঁকে রেখেছে। সে তখন একটু একটু ফোঁপায়, আমার কপালের দোষ, আমার কপাল। তার এই ক্ষীণ ও ব্যর্থ বাক্য প্রয়াসের মাঝখানে উঠে দাঁড়ালো আবুল হাসেম। ওসমানের মুখের মধ্যে জিভটা কুণ্ডুলি পাকিয়ে হাঁপায়। একটু ফাঁক করেই সে মুখটা বন্ধ করে, ফের ফাঁক করে, ফের বন্ধ করে। সে কেবল ভাবে, এত উত্তেজিত কথাবার্তার পর লোকে কি করে এমন স্বাভাবিকভাবে উঠে দাঁড়ায়? আবুল হাসেম নার্গিসকে বলে, চলো। তারপর প্রত্যেকের দিকে একবার তাকালো, হাসল, একটু বিব্রত হাসি। বিব্রত হওয়াটাও ওজন করা। চলে। নার্গিস উঠে দাঁড়ালে তার বেগুনি, সাদা ও সবুজ জামদানি শাড়ির খসখস আওয়াজ এবং তার কোনো অন্তর্বাসকে শরীরের মিষ্টি ও ঝাঁঝালো সুবাস ওসমানের নির্ভার করটিতে ঢুকে শুয়ে থাকে মগজের এক কোণে। এই নার্গিস হল আবুল হাসিমের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী রোকেয়ার ছেলেবেলার বন্ধু। ওসমানদের বাড়ির সকলেরই খুব ইচ্ছা ছিল এই মেয়েটি ওসমানের বউ হয়ে আসুক। ওসমানেরও ছিল, তবে এজন্যে সে সক্রিয়ভাবে কিছু করেনি। জীবনে একবার সে ওয়েস্ট পাকিস্তানে গিয়েছিল, ইউনিভার্সিটিতে পড়ার সময় ডিপার্টমেন্টের ছেলেদের সঙ্গে। ওসমান সেখান থেকে নার্গিসকে একটা চিঠি লিখেছিল সোয়াত কিদিরের বর্ণনা দিয়ে। একটি মাত্র চিঠি, সেখানে নিজের কথা কিছুই লেখেনি। রোকেয়ার কল্যাণে সে চিঠির কথা ফাঁস হয়ে গেলে 2 বাড়িতেই খুব হাসাহাসি হয়েছিল। তো এসব ব্যাপার অনেক আগের।
খাবার ঘরে চা খেতে বসলে আনিসের কপালে স্থায়ী কোঁচকানো রেখাগুলো করটির তাপে প্রায় বলকাতে শুরু করে। এই লোকটা, এই ব্যাটা হলো নাম্বারই শয়তান। কি অডাসিটি দেখলে! আব্বা নেহায়েত শিখ, আদারওয়াইজ আই উড হ্যাভ গিভেন দিস বাগার আ থরো বিটিং। এই সংকল্প ওসমানের বহুকালের, টু গিভ দ্য বাগার এ থরো বিটিং। যখন হাশেম আর ওসমানের বোন রোকেয়া বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিজেরা বিয়ে করল, সেই সময়কার বাসনা। আবুল হাশেম তখন সাংবাদিক, বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ও সেই সূত্রে একজন সংস্কৃতিসেবী। বাপমার ইচ্ছার বিরুদ্ধে রোকেয়া বিয়ে করল, কিন্তু বেচারাকে খুব কষ্ট করতে হয়েছে। কলতাবাজারের পেছনে নাসিরুদ্দিন সর্দার লেনে ড্যাম্প একটা ঘরে বসবাস। 3টে ছেলে হলো 2 বছর ঘুরতে না ঘুরতেই। বামপন্থী দৈনিক ঠিকমতো মাইনে দেয় না হাশেমকে। বড় টানটানি গেছে রোকেয়ার। আবুল হাশেমকে তখন মারতে ইচ্ছা করত ওসমানের। কি ভণ্ড! এদিকে এলোমেলো পাজামা পাঞ্জাবি স্যান্ডেলে চষে বেড়াচ্ছে ঢাকার এ মাথা ও মাথা, মুখে সর্বদা দুস্থ দুস্থ ভাব। মস্কো কলকাতা ছাড়া কথা নেই শালার। সন্ধ্যাবেলা নিয়মিত সংস্কৃতি চর্চা, গণসঙ্গীত ছাড়া কোনো গানই নাকি রোচে না কানে। আবার দেখো, আমার নিরীহ বোনটাকে ভাগিয়ে নিয়ে বিয়ে করল। পরে আব্দুল গনি অবশ্য সমস্ত ব্যাপারটা মেনেই নিয়েছিল, এমনকি নিজের একটা বাড়িও লিখে দিল মেয়েকে। আবুল হাশিমও বিয়ের 3-4 বছর পরই সাংবাদিকতা ছেড়ে দেয়। সংস্কৃতি ও সমাজতন্ত্রের চর্চা করে। ব্যবসা করে সে এখন মস্ত বড় লোক। দেখো না শালাকে আমি কি করি। আব্বা একটু সেরে উঠুক, শালাকে আমি একেবারে সাফ করে দেব। টোটাল অ্যানিহিলেশন। হানিসের কথাটা শুনে ওসমানের শরীর জুড়ে সুরসুরি লাগে, কিন্তু ঠিক এ ধরনের সুরসুরি লাগাটা ওর স্বভাবে নেই। এর প্রতিক্রিয়াও সে জানে না। তাড়াতাড়ি তাই বলে, আব্বাও এরকম না বললেই পারত। কাউকে খুনি বললে তো তার চোটবাড়ি কথা। আব্বা কি বলেছে? আনিস খুব শান্ত হয়ে গেল। তার কপালে কোনো বলকানো রেখা দেখা যাচ্ছে না। মনে হয় সেখানে ঠান্ডা স্বর জমছে। এই শীতল কপাল দেখে ওসমান অসুবিধায় পড়ে যায়। সে কেবল মিনমিন করে, রোকেয়া তো অ্যাক্সিডেন্টেই মারা গেছে। হাউ ডু ইউ ফিল শিওর অ্যাবাউট ইট? উচ্ছ্বসিত পুলকে ওসমান প্রায় দিশেহারা হলেও সে কিছুই বলল না। তার খুব রাগ হলো হাশেমের ওপর। হাশেমকে ফের মারতে ইচ্ছা করে, কিন্তু এখানে এসব বলা কি ঠিক? আনিস একজন তরুণ মুক্তিযোদ্ধা। ওকে আবুল হাশেমের ওপর খেপিয়ে তোলাটা কি উচিত হবে? এর ফলাফল কি খুব মারাত্মক হতে পারে না? ওসমান তাই বলল, কিন্তু হাশেম যে ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করলো তার প্রমাণ কি? ভেরি ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। বাস্টার্ড গাড়ি চালাচ্ছিল, অ্যাক্সিডেন্ট হলো, আর স্টুপিড শালা বেরিয়ে পড়লো গাড়ি থেকে আনহার্ট, আর রাস্তার নিচে পানির মধ্যে পড়ে মারা পড়ল আপা। এই শোরের বাচ্চার গায়ে একটা আঁচড়ও লাগলো না। এসবের মানে কি? ওসমান কোনো কথা না বলে কেবল একটার পর একটা রুটির স্লাইসে একবার জেলি একবার মাখন লাগিয়ে চালান করে দিচ্ছে পেটের মধ্যে। তার খুব খিদে পেয়েছে। আনিস বলে, আর এই নার্গিস, দিস হোর, শি ওয়াজ অলসো ইন দ্য কনস্পিরেসি। এই কিলিংয়ের ব্যাপারে তোমার নার্গিসেরও খুব ইম্পর্টেন্ট রোল ছিল। তোমার নার্গিস বলায় ওসমানের গলায় জেলি মাখানো কিন্তু শুকনো এক টুকরো রুটি আটকে গেল। গলার মধ্যে দিয়ে তেতো কি মিষ্টি ঠিক ঠাহর করা যায় না, একটি নতুন ধরনের স্বাদ গড়িয়ে গেল পেটে। সে খুব ব্যাকুল হয়ে ঢঙ্কিলে বলল, বলার সময় এক ঠোঁট হাসি খেলিয়ে দিল, আমার নার্গিস মানে? সে তো তুমিই ভালো জানো। আনিস কি বলছে এসব? নার্গিস একজন ভদ্রলোকের বিবাহিতা স্ত্রী। বিয়ের আগেও নার্গিসের সঙ্গে তার যে সম্পর্ক ছিল তাকে কি কোনোভাবে প্রেম বলা যায়? নার্গিসের সঙ্গে ওসমানের উল্লেখযোগ্য যোগাযোগ সেই একটি মাত্র চিঠি। সেই চিঠিতে সে শুদ্ধ ও শিথিল বাক্যবিন্যাসে পশ্চিম পাকিস্তানের উত্তরাঞ্চলের একটি নিসর্গচিত্রের বর্ণনা দিয়েছিল। এর বেশি আর কি? তুমি একটা এ ক্লাস কাওয়ার্ড। তোমার সঙ্গে নার্গিসের বিয়ে হবে, এভরিবডি নিউ ইট, তাই না? তোমার বউকে আরেকজন লোক ভাগিয়ে নিয়ে বিয়ে করবে, কিলিং ইয়োর সিস্টার, আর তুমি হাত পা গুটিয়ে বসে থাকবে। এটা কি তোমার ম্যাগনানিমিটি না কাওয়ার্ডলিনেস? এসব কি? ওসমান তখন পাতলা করে পনির কাটে। জানলা দিয়ে তাকালে বাইরে সন্ধ্যাবেলা দেখা যায়। সন্ধ্যার মধ্যে উঠান,
উঠানের প্রান্তে লোহার রডগুলো সুরকির স্তূপে মাথা রেখে কালচে রং ধারণ করে ঘুমোচ্ছে। বারান্দার লাইটটা জ্বালিয়ে দেওয়া দরকার। এই স্তূপ থেকে বেছে বেছে বেশ মোটা সোটা একটা রড তুলে নিলে ভালো হয়। এই রডের একটা আঘাতই যথেষ্ট। খুব জোরে একটা বাড়ি মারো মাথার ঠিক মাঝখানটায়। করটি, কোঁকড়ানো চুল সব ভেদ করে ফিনকি দিয়ে রক্ত বেরোবে। মনে হবে কালো ঝোপের মধ্যে একটা ফোয়ারা থেকে লাল রঙের জল বেরিয়ে অকালে সন্ধ্যাকাল ঘটিয়ে দিল। পনিরের নোনতার সাথে মগ্ন হয়েছিল কিছুক্ষণের জন্য। হঠাৎ আনিসের হাত থেকে টেবিলে একটু খয়েরি রঙের তরল রক্ত গড়িয়ে পড়তে দেখে ওসমান বড় বিচলিত হয়ে পড়ল। মাথা ভালো করে ঝেড়ে সচেতন হয়ে সে চায়ের পটটা নিয়ে নেয় আনিসের হাত থেকে। পট থেকে ঢালতে গেলে তাড়াতাড়ি করতে গিয়ে আনিস একটু চা ফেলবেই। ওর হাত থেকে পট চেয়ে নিয়ে ওসমান ধীরে সুস্থে নিপুণ হাতে চা ঢালল 2টো পেয়ালায়। চামচ দিয়ে আস্তে আস্তে দুধ চিনি মিশিয়ে একটা পেয়ালা এগিয়ে দিল আনিসের দিকে। তারপর বলল, কিন্তু 2.5 বছর হয়ে গেল, এখন কোর্টে গিয়ে কি হবে? দুটো কি 2.5টি চুমুকের সবটা চা শেষ করে আনিস চলে গেল। দরজার সামনে রিজু হয়ে দাঁড়িয়ে সে একটু টক হাসি ছুড়ল। হু বদার্স ফর এ কোর্ট, ড্যাম ইট। তারপর বাইরে পা দিয়ে ফের পেছনে তাকালো। তোমাকে এসব কথা বলে ইউজলেস। শালাকে সাফ না করা পর্যন্ত আমার রেস্ট নেই। দ্য বাগার মাস্ট গেট অ্যানিহিলেটেড। আনিসের হোন্ডার আওয়াজ মিলিয়ে না যাওয়া পর্যন্ত ওসমান চুপ করে রইল। আনিসের প্রস্থান কানে বাজলে চায়ে চুমুক দিতে দিতে সে ভাবে, ইচ্ছা করলে আনিস এই কাজটা তো আগেই সেরে ফেলতে পারত। রোকেয়ার মৃত্যুর পর কিছু না করলেও অন্তত নার্গিসকে বিয়ে করবার সময় আবুল হাসিমের উপর প্রতিশোধ নেওয়ার কথাটাও যদি ওরা ভাবত। এই বিয়ের পর আবুল হাসিমের সঙ্গে এই বাড়ির সম্পর্ক প্রায় শেষ হয়ে গিয়েছিল। কেবল এই আনিসটা মিটিং করতো, ইউনিভার্সিটিতে স্ট্রাইক করতো, এখানে রবীন্দ্রসঙ্গীতের আসর করো, ওখানে আইয়ুব খাঁর ছবি পোড়াও, রমনা পার্কে সুন্দরী মেয়েদের পিছে ঘুরে বাঙালি সংস্কৃতি ও বাঙালি জাতীয়বাদ করে বেড়াও। সব ব্যাপারে আবুল হাসিমের সঙ্গে বরাবরই ওর একটা সম্পর্ক ছিলই। আবার 25শে মার্চের পর কলকাতা পালালে সেখানেও ওর 8-9টা মাস কাটল আবুল হাসিম নার্গিসের সঙ্গেই। আনিসের কত বন্ধু বান্ধব এই ফ্রন্টে ও ফ্রন্টে ফাইট করে মারা পড়ল। ক্যাম্পে চাষাভুষার সঙ্গে শুয়ে এইসব ছোট লোকের ঘাম পেচ্ছাপ পায়খানার মধ্যে কি কষ্টই না করল। কিন্তু আবুল হাসেমের কল্যাণে আনিস কটা মাস প্রতিবাদ সভা ও শোক সভায় যোগদান করে। এখানে কটা মাস লাঞ্চ ডিনার মেরে ও লাঞ্ছিতা মাতৃভূমির জন্য নিবেদিত অশ্রুর সঙ্গে পাঞ্চ করা হুইস্কি জিনের সাথে আপ্লুত হয়ে দেশে ফিরল বিজয়ের বেশে। গোলমালটা আর মাস 3 চললেই আবুল হাসেমের সঙ্গে কোনো ডেলিগেশনের মেম্বার হয়ে ইস্ট ইউরোপটা ঘুরে আসা যেত। ওসমানের বলতে গেলে খুবই রাগ হতে লাগলো। প্রতিশোধ নেওয়ার শখ যদি অতই, তো দেশে ফিরে এসে সাফ করে দিলি না কেন? সে সময় কে কার খবর রাখে? দূর, এদের দিয়ে কিচ্ছু হবে না। আবুল হাসিমকে মারতে হলে তার নিজের হাতে অস্ত্র তুলে নেওয়া ছাড়া উপায় নেই। তবে কোনো আগ্নেয়াস্ত্রের ব্যবহার তো তার জানা নেই। যা করবার করতে হবে ওই রড দিয়েই। ওসমানের ডান হাতের 5টা আঙুল শূন্যে কি সব এলোমেলো লিখল। তার চোখের সামনে গাঁথা রয়েছে একটা রড, বেশ বড়, ফ্যামিলি সাইজের রড। বাহ! এই তো আবুল হাসিমের মাথা ফুঁড়ে দিব্যি ভেতরে ঢুকে গেল। রক্ত বেরুচ্ছে ফিনকি দিয়ে। সমস্ত ছাদ, পাখার ব্লেড, ছাদের সিলিং সব লাল। ওসমান আস্তে আস্তে তার নিজের মাথার তালুতে হাত চাপা দিল। 1 সেকেন্ড পর শুকনো হাতটা মাথার উপর থেকে টেনে নিয়ে ঝুলিয়ে দিল তার পাশে। না, হাত কেবল উঠবো উঠবো করে। বুদ্ধিমানের মতো ওসমান তখন হাতটা রেখে দিল ওর প্যান্টের পকেটে। আবুল হাসিম ও নার্গিস চলে যাওয়ার পর যা হওয়ার কথা নয়, আব্দুল গনির শরীর একটু ভালো। জ্বর প্রায় 1.5 ডিগ্রি কম। সন্ধ্যার পর খুব ঘুমোচ্ছে। চাটা খাওয়ার পর ওসমান ওর বাবার ঘরে একটা ইজি চেয়ার পেতে বসে রইল। ওর বাবার বুক থেকে মৃদু বাঁশি বেজে চলে একটানা। আব্দুল গনি ঘুমের মধ্যে পাশ ফেরে। তার মুখ থেকে বিড়বিড় শব্দ বেরিয়ে আসে, রোকেয়া। রোকেয়া বলতে পারে, পানি বলতে পারে, আল্লাহ কিংবা ইয়াল্লা বলতে পারে, অথবা আব্দুল গনির শ্লেষ্মা ঘন কণ্ঠ থেকে অর্থহীন ধ্বনি বেরিয়ে এসে ওসমানের ফাঁকা করটিতে অকারণ তোলপাড় তোলে। নিহত কন্যার শোকে আব্দুল গনি নিদারুণ শোকগ্রস্ত হয়ে পড়েছে।
বাপের গায়ের উপর নীল কম্বল টান টান করে বিছিয়ে দিতে দিতে ওসমান ভাবল, এখন হাসিমকে পাওয়া যায় কি করে? ওসমান অন্য কাউকে রাখতে চায় না এর মধ্যে। এসব ব্যাপারে কারো ওপর আস্থা রাখা কি উচিত? এমনকি আনিসকেও কিছু বলাটা ঠিক হবে না। কারণ এক, ডাঁট মারার জন্যে হঠাৎ উত্তেজিত হয়ে অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কোনো অটোমেটিক ফায়ার আর্মস দিয়ে সে আবুল হাসেমকে সাফ করে দিতে পারে। এবং অথবা দুই, রড দিয়ে মানুষ হত্যা করবার সংকল্পের কথা শুনলে সে ওসমানকে খ্যাত বলে ঠাট্টা করতে পারে। সুতরাং হাসেম, একটু ওপরে চলো তো, তোমার সঙ্গে একটা ব্যাপারে আলাপ করব। এইসব কথা বলে হাসেমকে নিয়ে সে চলে যাবে ছাদে। রড টড সব আগে থেকেই তৈরি থাকবে। সন্ধ্যার পর আকাশ কালো হয়ে সামনের শূন্য জায়গা অপরিচিত হয়ে গেলে ওসমান আবুল হাসেমের মাথায় একটা বাড়ি দেবে। মারার পর মনে মনে বলবে, তুমি শালা আমার বোনকে মারো, গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করো, নিজে দিব্যি বেরিয়ে আসো গাড়ির ভেতর থেকে, গায়ে আঁচড় লাগে না কোথাও, আর নিজের বউ তালগোল পাকিয়ে মরে। বউ মরতে না মরতে বউয়ের বন্ধুকে বিয়ে করে ফেলো। অনেক রাত্রি হলেও আনিস ঘরে ফিরল না। ওসমানের খিদেও পেয়েছে। পাবদা মাছের ঝোল, খাসির গোশতের কালিয়া দিয়ে ভাত খেয়ে ফেলল অনেকটা। খাবার সময় একটু মনে হয়নি, সিগারেট ধরাতেই বুকটা খচ করে ওঠে। তুমি শালা আমার বোনকে মারো। ওসমান দিনে 4টি কি 5টা সিগারেট খায়। কেউ অফার করলে সাধারণত না করতে পারে না। নিজেও কখনো কখনো অন্যদের সিগারেট খাওয়ায়। আজ অন্যমনস্কভাবে সে প্রায় 7টা সিগারেট শেষ করেছে। এটা ঠিক নয়। সিগারেট ধরিয়ে সে দোতলায় গেল। দোতলায় ঘর মোটে 2টো। একটা শেষ হবে, সিমেন্ট পেলে বাথরুমটা কমপ্লিট করা যায়। ছাদে উঠলে নিচের রডগুলো চোখে পড়ে। কাল সকালবেলা যে করে হোক ফরাশগঞ্জে যেতেই হবে। তারপর নিশ্চিত হয়ে একটা রড দিয়ে ওর মাথাটা ঠিক মতো ভেঙে সোজা চলে যাবে আশুগঞ্জ। ছুটি শেষ হওয়ার আগেই কাজে জয়েন করলে ক্ষতি কি? সুরকির উঁচু স্তূপ ও লোহার রডগুলো অন্ধকারে অন্যরকম শরীরে অবস্থান করে। উঠানের পাশে বড় চৌবাচ্চায় এখন জল আসছে, আওয়াজ উঠছে ছলছল। চৌবাচ্চার উপর ঢেউ তোলা টিনের ঢাকনি, নইলে হয়তো চৌবাচ্চার জলে এই ঘর বাড়ি, মেঘ ও চাঁদের, এমনকি ওসমানের ছায়া দেখা যেত। সিমেন্ট না পাওয়া যায় তো সন্ধ্যাবেলা কি একটু রাত্রি হলে আবুল হাসিমকে খতম করে কাজটা সেরে ফেলতে হবে এখানেই। সিমেন্ট পেলে কয়েকটা দিন দেরি হবে। বাথরুমটা সম্পূর্ণ করে নিতে 3-4 দিন। তারপরে ওকে ডেকে এনে কাজটা সেরে ফেলা চাই। ছাদের তীরে দাঁড়িয়ে ওসমান খুঁটিয়ে খুঁটিয়ে নিচের দিকে দেখতে লাগলো। নিচে উঠান, সমস্ত পাকা উঠান। বেশ পুরনো বাড়ি। পাকিস্তান হওয়ার পর কলকাতা থেকে এসেই আব্দুল গনি বাড়িটা কিনে ফেলে। পরে একতলা সার্ভিস পায়খানা ভেঙে ভালো বাথরুম হলো। উঠানটা আরো বড় ছিল। একদিকে 3টে ঘর করে সেটাকে সংক্ষিপ্ত করা হয়েছে। দোতলায় একটা বাথরুম শুরু করা হয়েছে। সিমেন্টের অভাবে অর্ধেক হয়ে রয়েছে। আগেকার ও এখনকার গঠনে অনেক তফাৎ। নতুন পুরনো সব নিয়ে বাড়িটাকে বড় বেঢপ মনে হয়। ছাদের এই তীরে দাঁড়ালে সুরকি স্তূপের পাশে উঠানকে মনে হয় উঁচু পাড়ওয়ালা পুকুর। এখান থেকে আবুল হাসিমকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যায়। আবুল হাসিম তাহলে ঠিক সুরকি স্তূপের ওপর পড়বে। সুরকির হৃৎপিণ্ড স্পর্শ করবে বলে আবুল হাসিম ওর ফর্সা মোটাসোটা লম্বা শরীর নিয়ে সম্পূর্ণ নিমজ্জিত হবে। আবুল হাসিমের এত বড় শরীরটা পাতালমুখী নামে আর ওসমানের ছমছম ভয় করতে শুরু করে। কেবল এই ভয় সম্পূর্ণ মগ্ন থাকার ফলেও ও নিজের পা জোড়া কখন আটকে গেছে চোরাবালির মধ্যে বেচারা খেয়ালই করতে পারেনি। আস্তে আস্তে ডুবে যায় ওর সমস্ত শরীর। ওপরে তাকালে দেখা যায় একটি মাত্র চাঁদ। সেও আবার তাকিয়ে রয়েছে অন্যদিকে। ওইদিকে বোধহয় অন্য কোনো গ্রহ। সেই উদাসীন চাঁদের দিকে তাকিয়ে থাকতে থাকতে চাঁদের সঙ্গে ওর দূরত্ব কেবল বাড়ে। সে ভেতরেই গেঁথে যাচ্ছে কেবল। কিন্তু চাঁদশালা মেঘহীন আকাশ পেয়ে নিজের অবস্থানের এক চুল পরিবর্তন ঘটাতে চায় না। আবার দেখো, চোরাবালিতে গেঁথে যাওয়ার সঙ্গে সঙ্গে সে ছাদের তীর ঝুঁকে ফের চকচকে চোখে তাড়িয়ে তাড়িয়ে সুরকি স্তূপ দেখে। হঠাৎ বুকের মধ্যে দিয়ে এক ঝুড়ি সুরকি গড়িয়ে পড়ল তার ফাঁকা অ্যাবডোমেনে। বুক, পেট, অ্যাবডোমেন, পাকস্থলী কাঁপিয়ে আওয়াজ ওঠে। ওসমান খুব স্মার্ট যুবকের ভঙ্গিতে লাফ দিয়ে চলে গেল পেছনে।
আর একটু অসাবধান হলে সে গড়িয়ে পড়তো ঠিক সুরকের গা ঘেঁষে উঠানে, একেবারে নিচে। ওসমান তখন বিবেচনা করে দেখল যে রাত্রিবেলায় ছাদে না আসাই ভালো। সে জানে নিশিকাল দ্বিতীয় কি তৃতীয় জামে পৌঁছলে বড় অপরিচিত হয়ে যায়। এরকম অপরিচিত সময়ে রেলিংহীন ছাদে দাঁড়িয়ে থাকাটা কোনো রকমেই নিরাপদ নয়। পরদিন সকালবেলা ওসমান বেরোলো সিমেন্টের খোঁজে। ফরাসগঞ্জ, শ্যামবাজার চষে বেড়ালো, কোথাও সিমেন্ট নেই। বাথরুমে আয়নার খোঁজে হাসান আলী ওয়ালির ভাইয়ের দোকানে গিয়ে দেখে দরজায় বড় বড় তালা। বোম্বেওয়ালার দোকান, স্বাধীনতার পর সে বেটা ইন্ডিয়া ভাগলে কয়েকজন মুক্তিযোদ্ধা দোকানটা চালাচ্ছিল। এখন এদের মধ্যে গোলমাল। 3টে গ্রুপে ভাগ হয়ে গিয়ে এরা সমস্ত মালপত্র নিয়ে এদিক ওদিক করে দোকানটাই বন্ধ করে ফেলেছে। থাক, এখন আয়না না হলেও চলে, আগে সবচেয়ে দরকারি কাজটাই সেরে ফেলা যাক। ফরাসগঞ্জ থেকে ঘরে ফেরার সময় দারুণ ট্রাফিক জ্যাম। ভাগ্যিস রিক্সা নেয়নি। নবাবপুরটা ওয়ান ওয়ে করে দেওয়ায় এ রাস্তায় লোড বড় বেশি। রিক্সাগুলো দাঁড়িয়ে থাকে 3-4টে লাইনে। মাঝে মাঝে এক একটা ট্রাক, ঠেলাগাড়ি, জড়োয়া গয়নার এক একটি মূল্যবান পাথর। এ রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নেই। পাড়ার কয়েকজন মাস্তান ট্রাফিক ক্লিয়ার করার ভার নিয়েছে। নারিন্দাপুল অতিক্রম করার পর থেকে ট্রাফিক জ্যাম কমে গেছে। গ্রন্থিটা খুলে যাওয়ায় রাস্তাটা নড়াচড়া করে। রেশন দোকানের সামনে লম্বা লাইন। ত্রিপলে মোড়ানো উঁচু ট্রাক আসছে একটা, খুব ধীর গতিতে। মোড়ে মোরগ পোলাওয়ের দোকান। ছোট সাইনবোর্ডে অস্বাভাবিক বড় করে লেখা সালাউদ্দিন ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সাইনবোর্ডের ওপরের দিকে এক কোণে একটি মোরগের ছবি আঁকা। এক পায়ে দাঁড়িয়ে সেই মোরগ তার ঠোঁটের ফাঁকে সিগারেটের বদলে পোলাও ভরা একটি প্লেট ধরে রয়েছে। প্লেটের পোলাওয়ের ফাঁকে ফাঁকে মুরগির রান, বুক প্রভৃতি লোভনীয়ভাবে ছড়ানো। হোটেলের সামনের দরজায় মস্ত ডেকচির ঢাকনিটা একটু ফাঁক করে এনামেলের থালায় করে প্লেটে প্লেটে পোলাও তোলা হচ্ছে। ওসমান এই ডেকচি ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। কি সুন্দর গন্ধ! এরই পাশে সস্তা ফলের দোকান। আবুল হাশেম সঙ্গে থাকলে বলা যেত, দেখি কলার দাম দেখি। তারপর কলা, কতবেল, আতা, টুকরো করে কেটে রাখা নারকেল, বৈচি ফলের মালা, এইসব দেখতে দেখতে অন্যমনস্ক হাশেমকে ধাক্কা দিয়ে ফেলে দিত ঠিক শেষ মুহূর্তে। ভালো করে কিছু বোঝার আগেই হাশেমের বড় বড় চোখ জোড়ার ঘন খয়েরি মণিগুলো ঠিকরে বেরিয়ে এসে ওর ফর্সা গালে একজোড়া মার্বেলের মতো টলমল করত। আবুল হাশেম ওসমানকে কোনো বাধাই দিতে পারত না। ওই ট্রাকটা এখনো আসছেই। ট্রাকের কপালে আরবি অক্ষরে ইয়া আল্লাহ ও ইয়া মোহাম্মদ লেখা। যে চালায় সে বিরক্তি রকম দৃঢ় হাতে স্টিয়ারিং ধরে থাকে। রাস্তার ওপারে চায়ের দোকানে ডালপুরি ভাজা হচ্ছে। সন্ধ্যাবেলা এখানে শিক কাবাব পাওয়া যাবে। ওই দোকানের পাশে সরু গলির মাথায় এক রিকশাওয়ালা রাস্তার ভিড়, মিনিট 10 আগেকার ট্রাফিক জ্যাম সমস্ত অগ্রাহ্য করে নিজের রিকশার সিটে বসে ড্রাইভারের সিটে পা রেখে ডালপুরি খাচ্ছে। ওই ট্রাকটা আসছেই। ওসমান নারিন্দার পুলের দিকে এগিয়ে গেল। ট্রাকটা এগোয় বেশ ধীরে। এই একটা ঠেলাগাড়ির জন্য আরেকটু স্লো করল। একটা স্কুটারকে জায়গা দেওয়ার জন্য একটু কাত হলো। ওই দাঁড়িয়ে পড়ল বাকর খানের দোকানের ঠিক সামনে। মুখ পার করে ট্রাক ড্রাইভার এক রিক্সাওয়ালাকে বলে, আবে শালা চোখ দুইটা কইরাই খাইছোস? এই জরুরি প্রশ্ন করে ফের স্টার্ট দিল। এবার অনেকটা ফাঁকা পাওয়া যায়, একেবারে পুল পর্যন্ত না, আরও বেশি। নন্দলাল দত্ত লেনের মাথা পর্যন্ত গোটা রাস্তায় কেবল 6টা রিক্সা, 3টে স্কুটার, একটা হোন্ডা, 4টে সাইকেল, একটা মেয়ে ও 12টা লোক। সুতরাং ট্রাকের স্পিড একটু বাড়ে। এই তো সুযোগ। এই জায়গাটায় সিগারেট কিনবে বলে দাঁড়িয়ে, 5টা ক্যাপস্টান দাও তো। দোকানদারকে এই নির্দেশ দিয়ে আবুল হাশেমকে আল গোছে একটা ধাক্কা দিলে হারামির বাচ্চা পড়বে ট্রাকের সামনের ডান দিকের চাকার ঠিক তলায়। শালার একটু ইন্টেলেকচুয়াল, একটু পলিটিক্যাল, একটু কালচার্ড ও একটু কমার্শিয়াল মুন্ডো ট্রাকের চাকায় চমৎকার ডিসেক্টেড হয়ে যাবে। ওসমান দাঁড়ালো রাস্তার ঠিক মাঝখানে, কিন্তু বড় জোর 3 পলক কি 4 পলক কি তার একটু কম কি বেশি ঠিক হিসাব করা সম্ভব নয়,
কারণ অঙ্কে সে ভালো হলেও এইসব ব্যাপারের সঙ্গে সঙ্গে যথাযথ উত্তর দেওয়া খুব কঠিন। যাই হোক, তারপর সে ছিটকে চলে এলো রাস্তার ধারে। ট্রাকটা তখনও কয়েক হাত দূরে। পুল পার হয়ে ট্রাক অতিক্রম করলে তবে ওসমান দাঁড়িয়ে পড়ল। তার আগে পর্যন্ত সে কিছুই দেখল না। ডালপুরি দোকানের সামনে সেই রিকশাওয়ালা এখনও ডান হাতে চায়ের পেয়ালা ধরে বাঁ হাতে নেড়ে নেড়ে কার সঙ্গে সিনেমার গল্প করছে। পোলাওয়ের দোকানের সামনে ডেকচির ঢাকনি হঠাৎ অনেকটা খুলে ফেলায় গল গল করে ধোঁয়া বেরিয়ে সাইনবোর্ডে আঁকা মোরগের ঠোঁটে ধরে রাখা প্লেটের পোলাও পর্যন্ত সুবাসিত করে দিচ্ছে। ওসমান একটা রিকশায় উঠে বসল। এবার সোজা বাড়ি চলো বাবা, এসব রাস্তায় যানবাহন থাকেই, ভিড়ও আছে বেশ, ট্রাকে চাপা পড়বার সম্ভাবনা কম। তবু ভাবনা চিন্তা করেও দেখল যে সাবধান হওয়াই ভালো, কারণ কার মধ্যে কখন কি লোভ জেগে ওঠে কে বলতে পারে। বাড়িতে ফিরে দেখে বিরক্তি কেটে গিয়ে আনিসের মুখে চাঁদ উঠেছে। আব্দুল গনির শরীর অনেকটা ভালো। ইজি চেয়ারে মাথা এলিয়ে ক্লান্ত মুখে সে দরজার বাইরে উঠানের রোদ দেখে। হাতলওয়ালা চেয়ারে আনিস। ঘোড়াশাল টঙ্গী ট্রান্সমিশন লাইন তৈরির কাজ চলছে। সেখানে টেন্ডার সাবমিট করা যায় কিনা এই নিয়ে আব্দুল গনি ও আনিস খুব সিরিয়াসলি পরামর্শ করছে। আনিস আবুল হাসেমের কথা বলল। আবুল হাসেম যদি মিনিস্টারের সঙ্গে একবার দেখা করে তাহলেই কাজটা পাওয়া যায়। আব্দুল গনি সৌম্য মুখে হাসে। আজ রাত্রে আবুল হাসেমকে ডাকলে ভালো হয়। ওরা দু ভাই আব্দুল গনির সঙ্গে বসে একটু খাওয়া দাওয়া করত। আব্দুল গনির দেখেই সুখ। আবুল হাসেম তো বেয়াদব ছেলে নয়। বুড়ো মানুষ কাল জ্বরের ঘোরে কি বলতে কি বলেছে তাই নিয়ে সে কি আর রাগ করে বসে থাকবে? হাসেম ভাই ওই টাইপের লোকই না, লেফটিস্ট তো, খুব স্ট্রেট ফরওয়ার্ড লোক। মাঝে মাঝে কথাবার্তা বলে একটু রাফ, কোনো রাখা ঢাকা নেই, যা মনে হয় বলে ফেলে, কিন্তু হার্টটা ভালো। আনিসের কথায় আব্দুল গনি মাথা নাড়ে। সে তো বটেই, তা না হলে কি আর এতটা উন্নতি করতে পারে? গুণ আছে, গুণ আছে। কি অবস্থা থেকে স্ট্রাগল করে কোথায় উঠে এসেছে, সে কি এমনি এমনি? এই লোকটিকে কিছুতেই বাদ দিতে পারে না এরা, কোনোভাবেই না। শরীরের বাচ্চাকে চিরকালের জন্য বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবেই ওসমানকে। বড় একটা দায়িত্বভার গ্রহণের ভারে ঈষৎ বিনীত হয়ে সোজা উঠানে গিয়ে বেছে বেছে শক্ত দেখে বড় একটা রড নিয়ে সে সোজা ছাদে চলে গেল। আবুল হাসেম এলে আনিস আজ নিশ্চয়ই তোয়াজ করবে খুব। টেন্ডারের ব্যাপারটা আছে বলে আবুল হাসেমের পার্টির বিরোধী নেতাদের সঙ্গে নিজের ব্যক্তিগত পরিচয়ের কথা উল্লেখ করে তাদের গোষ্ঠী উদ্ধার করবে। গল্প করতে করতে রাত হবে একটু, তারপর খাওয়া দাওয়ার পর ফের একটু গল্পগুজব হবে। ওসমানও যোগ দেবে ওদের সঙ্গে। পলিটিক্সে ওসমানের আগ্রহ কম, কালচার ফালচারও ওর ঠিক জমে না। তবে করবে, গল্প করাটা কি আর কোনো সমস্যা? আশুগঞ্জের কথা, ওদের অফিসের কথা, সিমেন্ট পাওয়া যায় না, কলকাতার ফিল্ম আসা উচিত, ফরমান আলী নিয়াজি, এ কথা সে কথার পর হাসেমকে নিয়ে চলে আসবে ছাদে। একটা কথা আছে, ছাদে চলো, নিরিবিলি বলা দরকার। কি ব্যাপার? না, একটা সাইড বিজনেস শুরু করব, একটু পরামর্শ ছিল, ছাদে চলো। এই তো, এসব বললেই আবুল হাসেম সুরসুর করে উঠে আসবে। ছাদের প্রান্তে দুজন বসবে। এর আগে রোকেয়া যখন বেঁচে ছিল, রোকেয়ার সঙ্গে হাসেম কখনো কখনো এখানে বসত। রডটা হাতে নিয়ে ওসমান গল্প করবে। রড নিয়ে খেলতে খেলতে হঠাৎ একেবারে অতর্কিতে হাসেমের মাথায় একটা লাগিয়ে দাও, অথবা রডের একটা মাথা যদি ঠিকমতো সেঁধিয়ে দেওয়া যায় ওর মাথার ঠিক মাঝখানটায়, যাকে বলে ব্রহ্মতালু, ঠিক সেখানটায়, তাহলে মুহূর্তের মধ্যে শ্রীমানের অতীত ও ভবিষ্যৎ এসে মিলিত হবে ছোট্ট একটি বর্তমানে, এবং শোচনীয়ভাবে স্বল্পায়ু সেই বর্তমান তার নিজেরই রক্তধারার সঙ্গে কোথায় উধাও হবে শালা একবার আঁচও করতে পারবে না। রডটাকে ছোটই বলা চলে, হাত দেড়েকের বেশি হবে না, তবে ওজন খুব। সেই রড হাতে নিয়ে ওসমান একটু একটু ঘোরায়, কখনো খেলায় তার নিজের মাথার কাছে, কখনো এমনি এ হাত ও হাত করে। ঠিকঠাক বসিয়ে দাও একবার, রক্ত উঠবে ফিনকি দিয়ে। হ্যাঁ, রক্ত উঠছে, 3টে 4টে ধারায়। ওসমান এই দৃশ্য কখনো চোখে দেখেনি, সিনেমাতেও না, তবু বেশ বোঝা যায়
তীক্ষ্ণ ধারায় প্রবাহিত হয় রক্ত। মাথার উপর ঘোলাটে সাদা পাখা লাল হয়ে গেল। পাখার ঘুরন্ত ব্লেডের কল্যাণে রক্তাক্ত হলো চারিদিকের দেওয়াল। গড়িয়ে নিচে পড়ে গেল ওসমানের লাশ। বুকের হৃৎপিণ্ড ছিঁড়ে যায় দৃশ্য দেখে। সে ওপরে তাকালো। ওপরে ছাদ নেই, কোনো ছাদ নেই, কেবলই আকাশ, নীল ও নির্লিপ্ত আকাশ। অনেক দূরে দূরে চড়ে বেড়ায় সাদা মেঘের পাল। সমস্ত আকাশে কোথাও এক বিন্দু রক্তচিহ্ন নেই। শরৎকালের নীলচে সাদা রোদে আকাশের নিচেকার নিরাবরণ শূন্যতার একেবারে ভিতটাও দেখা যায়। কোথাও রক্ত নেই। ওসমানের বাঁ হাত চলে যায় ওর নিজের মাথায়। একেবারে শুকনো চুল। হাতটা চোখের সামনে তুলে ধরলে সেখানে হৃদয়, বুদ্ধি, আয়ু, প্রেম প্রভৃতির রেখা প্রখর দুপুরবেলার খরায় খটখট করে। বিচলিত হয়ে ওসমান একটু ঝুঁকে নিচে দেখল। খুব ব্যস্ত হাতে তাড়াতাড়ি করে সে ছুঁড়ে ফেলল লোহার রডটা। তারপর দ্রুত পদক্ষেপে নেমে এলো একেবারে নিচ তলায়। না না, এসব ব্যাপারে সাবধান হওয়া ভালো। কখনো কখনো লোভ সামলানো বড় কঠিন। কখন কি বাসনা হয় কে বলতে পারে।